সমাজে মেয়েরাই যখন মেয়েদের শত্রু হয়ে দাঁড়ায় তখন সেই সমাজটাকে ধ্বংস করতে আর কোনো প্রকারের অস্ত্র দরকার হয় না। এই তো সেদিনের কথা, মনে নেই সেদিনের কথা? আমরা মেয়েরাই তো রাত জেগে মিছিল করেছি, আমরা মেয়েরাই তো চেঁচিয়েছি আমাদের সম্মানের জন্য। সত্যি কথা বলতে কি, আমরা নিজেরাই তো নিজেদের সম্মান দিতে পারি না, তাহলে পুরুষ সমাজ কেন আমাদের দুর্বল ভাববে না? আর তারা কেনই বা আমাদেরকে সম্মান দিতে যাবে? আচ্ছা, কেন বলছি এ কথাগুলো সেটা ভিডিওটি না দেখলে তো তোমরা বুঝতে পারবে না। ভিডিওটি দেখতে থাকো। তার আগে আমি আমার নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের ব্লগটা একটু বেলা করেই শুরু করেছি। আসলে একটা দিন ভাবি যে ভিডিও করব না, তোমাদের সঙ্গে কোনো রকম কোনো ব্লগও শেয়ার করব না, একদম ইচ্ছে থাকে না একটা দিন। তবে সত্যি কথা বলি, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে কিংবা যারা ব্লগিং করাটাও কিন্তু একটা নেশায় পরিণত হয়, আর সেই নেশা থেকে বার হতে অনেকটা সময় লাগে। যেদিন ক্যামেরা অন করি না সেদিন কাজে কোনো ছন্দই আসে না, সেদিন কাজের প্রতি কোনো ইচ্ছেও আসে না। আর ক্যামেরা অন করে কাজ করলে কেন জানি না খুব সুন্দরভাবে কাজগুলো কমপ্লিট করতে পারি। আসলে কোনো কিছুতে যখন আমরা অভ্যস্ত হয়ে যাই তখন সেই অভ্যেস ঝট করে পরিবর্তন করা যায় না। আজকের ব্লগটা কিন্তু আমি একটু লেট করেই শুরু করেছি। গতকালকে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো আমি রোদে মেলে দিলাম। ওদিকে আমার শাশুড়ি মাও কলকাতা থেকে চলে আসার পর তার যত সমস্ত কাপড় চোপড় ছিল সমস্ত কিছু আজকে ভিজিয়ে দিয়েছে। টাইম কলে খুব সুন্দর জল চলে এসেছে। আসলে আমাদের কাপড় চোপড় ধোয়া, কাচা, বাসনপত্র মাজাতে কোনো রকম কোনো সমস্যা সকাল টাইমটাতে হয় না। ওই সকাল টাইমটায় জল দিয়ে দেয়। যদি দুপুরবেলা একটু জল দিত তাহলে আমাদের আরেকটু সুবিধে হতো। আসলে কি, আমরা সবাই সুবিধা ভোগ করতে খুব ভালোবাসি। আচ্ছা, এখন চলে এসেছি এ ঘরে, আর এই ঘরে এসেই সুন্দর করে গ্যাসটাকে পরিষ্কার করে নিয়েছি। আজকে গ্যাসের বার্নার টার্নার সমস্ত কিছুই পরিষ্কার করেছি। আর তারপর এদিকের বড় গ্যাসটাতে সোনার জন্য একটু দুধ দিলাম গরম করতে, আর দুধের মধ্যে একটু পরিমাণ জল দিয়েছি। জানো তো, দুধটা ভীষণ গাঢ়, তাই চাল দেওয়ার আগে একটুখানি জল মিশিয়ে দিই। আচ্ছা, একদিকে চা বসিয়ে একদিকে দুধ বসিয়ে এখন গ্যাসের এই টেবিলটাকে পরিষ্কার করে নিয়েছি। জানো, এই টেবিলের কোনা কাঞ্চিগুলো না অনেকটা ময়লা হয়েছে, সেটা আমি খুব ভালোভাবে দেখতেও পাই আবার বুঝতেও পারি। তবে কাজের সময়ের এত অভাব, সেই জন্য না খুব ভালোভাবে আমি এগুলোকে আর পরিষ্কার করতে পারছি না। আসলে সবই তো বুঝতে পারো, সেই সকাল থেকে যুদ্ধ শুরু হয়ে যায়। ছেলেকে স্কুলে দিতে যাওয়া, আনতে যাওয়া, ওকে খাওয়ানো দাওয়ানো সমস্ত কিছু, তার উপরে সব কাজ এক হাতে সামলানো। একদিন ভাবছি রান্নাবান্নার চাপটা একটু কমিয়ে দেব, আর সেদিন গ্যাসের টেবিলটা এবং গ্যাসের টেবিলের উপর যে কভারটা রয়েছে সেটাও চেঞ্জ করব। এরপর অফ ক্যামেরায় বেশ কিছু কাজ কমপ্লিট করে নিয়েছি। তারপর সোজা চলে এলাম ঘরে, আর ঘরে এসেই সুন্দর করে একদম টান করে নিজের বিছানাটাকে গুছিয়ে নিলাম। সত্যি কথা বলি, সংসারের কাজগুলো যদি গুছিয়ে করতে না পারি তাহলে মনে কোথাও একটা প্রশ্নবোধক চিহ্ন থেকেই যায় যে আজকে কি কাজ করলাম না। আর সবচেয়ে ভালো হয় কি বলতো, আমাদের প্রত্যেকেরই তো সংসারে প্রচুর কাজ থাকে, সেই সাথে কাজের চাপও থাকে। তবে সকালবেলাতে উঠে যদি আমরা প্ল্যান করে নিতে পারি কোন কাজের পর কোন কাজটা করব, একটার পর একটা, অর্থাৎ স্টেপ বাই স্টেপ কাজগুলো যদি সামলে নিতে পারতাম তাহলে বেশ ভালো হতো। তবে আমার মতে কি বলে বলো তো, যাদের বাচ্চা আমার ছেলের মতো অন্তত চঞ্চল অস্থির, অন্তত তাদের ক্ষেত্রে প্ল্যান করে কাজ করে কোনো রকম কোনো লাভ হয় না। সমস্ত প্ল্যানিং ওই এক টুকরো ছেলেতেই ভেঙে দেয়, জানো তো। যাকে চলো, গল্প করতে করতে আমি কিন্তু খাটের উপরে যে সমস্ত চাদর কম্বলগুলো ছিল সেগুলো সুন্দর করে ভাঁজ করে শোকেসে ভরে দিয়েছি। আর ফুলদানিটাকে একটু ঠিকঠাক করে তারপর সোজা চলে এলাম কলে। কয়েকটা বাসনপত্র রয়েছে, এগুলোকেই ধুয়ে দেব। টাইম কলের জলটা যদি সব সময় পেতাম তাহলে কোথাও কোনো রকম অসুবিধে হতো না, কোনো কাজে সমস্যা হতো না। যাকে চলো, যতটুকু টাইম জলটা দেয় ততটুকু টাইমই অনেক, তাই না? আর সব সময় সব সুবিধা খুঁজতে গেলে তো চলে না। এখন থালা বাসনগুলো সুন্দর করে মেজে ধুয়ে নেব এবং এগুলোকে জল ঝরাতে দিয়ে দেব। বিয়ের আগে যখন সংসার মানে কি বুঝতাম না, সংসারের কাজকর্মগুলো কি সেটাও বুঝতাম না, তখন শুধু ভাবতাম যে একটা সংসারে কিংবা একটা বাড়িতে কি এমন কাজ থাকে। হয়তো কাজের মধ্যে থাকে রান্না বান্না, খাওয়া দাওয়া, ঘর দুয়ার ঝাড় দেওয়া,
এর বাইরে আর সংসারের কাজে কষ্ট কোথায়? মা হয়তো কোনো কষ্টই করে না, তখন সেটাই ভাবতাম। তবে না গো, যবে নিজের একটা সংসার হলো, আস্তে আস্তে সংসারের মানে বুঝতে শিখলাম, ঠিক তখনই জানলাম যে সংসারের কাজগুলো কত কঠিন। সংসারের কাজ গুণে শেষ করা যায় না, তবুও তার মধ্যে একটা আলাদা রকম আনন্দ, একটা আলাদা রকম অনুভূতি কাজ করে। আজ নামযজ্ঞের তৃতীয় দিন, আর সমস্ত কাজকর্ম সেরে আজকেও কিন্তু আমরা চলে এসেছি। আজকে শেষ দিন, খুব স্বাভাবিকভাবে মনও খারাপ থাকে, আর সেই সাথে এই 3টে দিন যেন চোখের পলক ফেলতে ফেলতে চলে যায়। আবার তো একটা বছরের অপেক্ষা। এই বছরের এই টুকরো টুকরো স্মৃতিগুলোকে রেখে দিলাম আমার ভিডিওর মাধ্যমে। যাই হোক, ভিডিওর এ পর্যায়ে এসে একটা কমেন্ট করি, যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখছো অথচ একটা লাইক করতে ভুলে গেছো, প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিও, কেন কি তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করে। আচ্ছা, এবার আসি আমার ভিডিওর টপিকে। আমি শুরুতেই বলেছিলাম যে মেয়েরাই মেয়েদের শত্রু। এ কথা কেন বলেছিলাম জানো? তোমরা সবাই তো জানো যে আমার চোখে অ্যাডিনোভাইরাল কনজাংটিভাইটিস হয়েছিল। সেজন্য অনেক দিন আমি কিন্তু সানগ্লাস পরেছিলাম। আর খুব স্বাভাবিকভাবে এই মেলার মধ্যে সকাল থেকে রাত যতটুকু টাইমে থেকেছি না কেন, সমস্ত সময়টা আমাকে কিন্তু সানগ্লাস পরেই থাকতে হয়েছে। সত্যি কথা বলি, একটা মেলায় কিন্তু প্রচুর লোক সমাগম হয়, সেখানে মেয়েদের তুলনায় ছেলেদের সংখ্যা অনেক বেশি হয় কি না বলো? এই যে কয়েকটা দিন সমানে মেলায় ঘোরাঘুরি করেছি, কেনাকাটা করেছি, নিজের মন মতো ঘুরেছি, কেউ কখনো কোনো কিছু বলেনি। বিশ্বাস করো, এত ছেলেদের মধ্যে একটা ছেলেরাও টোন টিটকিরি মারেনি। সবচেয়ে খারাপ লাগলো একটা মেয়ে, যে আমার চেয়ে বয়সেও ছোট এবং আমার চেয়ে হাইটেও ছোট, সেই মেয়েটি আমার চোখে সানগ্লাস দেখে ভাবতে পারো টোন কেটে চলে গেল। একবারও ভেবে দেখেছো যে মানুষের মানসিকতা কোথায় গিয়ে পৌঁছেছে? এ কথা তো সত্যিই গো। আর এটা তো প্রমাণও করে যে একটা মেয়ের ভালো কখনো দেখতে পারে না, কখনো নয়। আর সেক্ষেত্রে আমরা মেয়েরাই যদি মেয়েদেরকে সম্মান না দিই, তাহলে অন্য কেউ কেন আমাদেরকে সম্মান দিতে যাবে বলো তো? আমরা হয়তো মেলার মধ্যে মেয়েটাকে ধরে ঝামেলা করতেই পারতাম, কিংবা আমার বরকে বললে সেও হয়তো ঝামেলা শুরু করতো। তবে নিজেদের গ্রামের এত সুন্দরভাবে অনুষ্ঠিত একটা অনুষ্ঠানের মধ্যে আবার ঝামেলা বাঁধাবো, সেজন্য আমার বরকে তখন আর কোনো কিছু বলিনি। পরে যেহেতু বলেছিলাম, সেহেতু ও বলেছিল যে আমাকে দেখাতে পারতে, তাহলেই ওকে ধরতাম। ওই ফালতু ঝামেলার জন্য আর কোনো কিছু বললাম না, ওখান থেকে চুপচাপ আমি বেরিয়ে চলে এসেছিলাম। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক গল্প করেছি, আর সেই সাথে তোমাদেরকে অনেক কিছু ঘুরিয়ে দেখালাম। আজকের দিনই শেষ, সেই জন্য আমরা একটু বর্ডারে ঘুরতে এসেছিলাম। আর শেষ দিনে আমার সোনাকে পরিয়েছিলাম হচ্ছে পাঞ্জাবি, যে পাঞ্জাবিটা ও সরস্বতী পুজোর জন্য কিনেছিল। আর এদিকে আমার বর, আমি আর আমার ছেলে একটু সন্ধে টাইমে বর্ডারে ঘুরতে এসেছিলাম। তবে যেহেতু ওদিকে প্রচুর ভিড় ছিল, সেজন্য আর যাইনি। আর মেলার মধ্যে আজকে যা ভিড় ছিল অসম্ভব। তবে আমরা জানতাম যে আমাদের এখানে মেলাতে এই রকমই ভিড় হয়, আর সন্ধেবেলার দিকে দোকানে তো কোনো কিছু কেনাই যায় না, তাই যত যা কেনাকাটা করার ছিল সব কিছুই কিন্তু আমি আগে থেকেই করে রেখেছি সকাল টাইমটায়। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে এসে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। জানো তো, জীবনে এই প্রথমবার আমি আমাদের এখানে রাস দেখলাম। এই 8-9 বছর বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত রাস দেখার সৌভাগ্য হয়েছিল না, তবে এবার আমার বরের জন্য সেটাও সম্ভব হয়ে গেল। এই দেখো কি দারুণ রাস হচ্ছে, তাই না? যখন রাত 1:15 বাজে, ঠিক তখনই গিয়েছিলাম রাস দেখতে। 10 মিনিট মতো দেখে চলে এসেছিলাম, কেন কি ছেলে আমার ঘরে ঘুমিয়েছিল। চলো আজ তবে আসি, আগামীকাল আবার দেখা হবে। টাটা।